এটা নিয়ে বলার কিছু নাই। আমরা পরের বিশ্বকাপ নিয়ে আলোচনাটা করব। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে লাস্ট যে ইয়েটা হয়েছে সে কিন্তু সর্বহাটের কাঠালি কলা। আমরা ওয়ার্ল্ড কাপে সব দল যায় চ্যাম্পিয়ন হইতে, আমরা যাই অংশগ্রহণ করতে। আসসালামু আলাইকুম, স্পোর্টস 24/7 পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি তালহা ইবনে শরীফ এবং আমার সাথে আছে আরাফাত পাবেল ভাই। তো ক্রিকেট উইকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আমরা ফার্স্টে বাংলাদেশের সিরিজটা একটু আলোচনা করি, তারপরে আমরা আইপিএল এ যাই। কত মানুষ বাংলাদেশের সিরিজটা নিয়ে কথা শুনতেই বেশি পছন্দ করে। তো তুমি এই যে বলো যে আমরা যে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলাম, এখানে আমাদের পাওয়ার ব্যাপারটা কি? আরো দুইটা ম্যাচ এখন আছে যদিও, যে দুইটা হচ্ছে শেরে বাংলা, মিরপুরের শেরে বাংলাদেশের ধান খেতে খেলা আর চিটাগাং খেলা হয়ে গেছে। এখন তুমি এই তিনটা ম্যাচ থেকে কি পাইলা, আমরা কি পাচ্ছি, সমর্থকরা কি আমরা সমর্থক হিসাবে কি পাইছি? আচ্ছা, সমর্থক যদি আমি বলি যে ভাইয়া, অনলাইনে যারা কথা বলে কি সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা অনেক বেশি গুঞ্জন উঠতেছিল খেলা শুরু হওয়ার আগে, একটা কথা সবচেয়ে বেশি আপনিও শুনছেন আমিও শুনছি, হুইচ ইজ মোটিভেশন, যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ থেকে মোটিভেট হচ্ছে। তো এইটা নিয়ে আবার সাকিবুল হাসানও একটা কথা বলছিল যে জিম্বাবুয়ের মতো একটা টিম, আমি এটা এমনি বলবো না যে জিম্বাবুয়ে আসলে অনেক ভালো একটা টিম আছে, তাদের ছিল বলতে গেলে, তারা এই বিশ্বকাপ থেকে বাদ পড়ছে। তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলা যায় যে বর্তমান ফর্ম হিসেব করলে ভাইয়া তারা কিন্তু দলে ওইভাবে যে জায়গা করে নিতে পারবে বা বাংলাদেশ দল যে তাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, এই জায়গাটা একটু কম ভাইয়া। সাকিব তো নট অনলি বাংলাদেশের কথা বলে নাই, সরি জিম্বাবুয়ের কথা বলে নাই। সাকিব কিন্তু জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র দুইটাকেই মেনশন করছে। এদের সাথে খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতি আমার কাছে মনে হয় এখন এইটার প্রেক্ষিতে কিন্তু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট একটা কথা বলছে যে জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা, এটা এফটিপির সিরিজ, এটা আসলে বিশ্বকাপের প্রস্তুতি না। জি ভাই, কারণ আসলে আমাদের তো সবসময় টার্গেট থাকে পরের বিশ্বকাপ। এটা নিয়ে বলার কিছু নাই, আমরা পরের বিশ্বকাপ নিয়ে আলোচনাটা করব। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে লাস্ট যে ইয়েটা হয়েছে প্রেস কনফারেন্স তাওহিদ হৃদয়, সেখানে তাওহিদ হৃদয় কি বলছে, সে কিন্তু আবার বললো যে বিশ্বকাপের আগে আমাদের আসলে প্রস্তুতি নেওয়ার মতন এই ম্যাচগুলোই আছে, আমরা এখান থেকেই প্রস্তুতি নিয়ে নিজেদেরকে যতটুকু পারি যাচাই করে নিচ্ছি। মানে কথাগুলা কিন্তু এক একজনেরটা এক এক রকম হয়ে যাচ্ছে, এক একজনের চিন্তা ভাবনা ভাই যে এক এক রকম পার্সন ভেদে করতেছে। সাকিব আপনার এইটা ভেবে বলছে যে সাকিব হয়তো এইটা ভাবছে যে আমরা যে ল্যাকিংস গুলা ভাই বাংলাদেশ দলের, এইটা আমি যতক্ষণ না বড় কারোর সাথে খেলবো আমার ল্যাকিংস গুলো আমি ধরতে পারবো না, কারণ আমার কিন্তু মেইন রাউন্ডে ফাইট করতে হবে তাদের সাথেই। কিন্তু আমি যখন দেখা যাচ্ছে যে জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে খেলতেছি, এটা বাংলাদেশের প্রত্যেকেই জানে, যদি এখানে পাঁচটা টি-20, কারণ এখানে যদি এখন 20টা টি-20ও হয়, বাংলাদেশ 18টা টি-20 নির্দ্বিধায় জিতবে। হ্যাঁ, দুইটা নিয়েও একটু কনফিউশন আছে। যাই হোক, তো সাকিব ওই জিনিসটা মাথায় নিয়ে বলছে যে আমাদের বোলিং সাইডটা কেমন, আমাদের ব্যাটিং সাইডটা কেমন। ব্যাটিং সাইড তো আমরা দেখলামই, আমাদের সেই লিটন দাস, আমি কালকে এটা নিয়ে বলতেছিলাম, সে কিন্তু সর্বহাটের কাঠালি কলা। সে হচ্ছে সুযোগ পেয়েই যাচ্ছে। তুমি আরেকটা জিনিস জানো কিনা, আমার ভিডিও পাবলিশ হয়েছে আমি দেখলাম, সেখানে আর কি খেয়াল করলাম যে বাংলাদেশের লিটন দাস, নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ইন্ডিয়ার টি-20 ব্যাটসম্যান শেফালির থেকেও কম। এটা মানে এটা আসলে মানে ওমেন্স ক্রিকেটের থেকে ব্যাটসম্যানের স্ট্রাইক রেট আমার সবচেয়ে খারাপ জিনিস যেটা লাগছে সেটা অপমানজনক ব্যাপার। হ্যাঁ, সবচেয়ে খারাপ জিনিস যেটা লাগছে এটা হচ্ছে পারভেজ ইমন। তাকে কিন্তু যে 42 বলে সেঞ্চুরি করছে, তার মতো একটা ক্রিকেটার। এইখানে কিন্তু 3টা টি-20 আমাদের খেলা হয়েছে এখন পর্যন্ত, টি-20 দলে ছিল, সে দলে জায়গা করতে পারে নাই, নিজের যোগ্যতার প্রকাশ করতে পারে নাই, অথচ পরে যে 2টা টি-20 সেইখানে কিন্তু তার নামই নেই, ওকে সরাইছে, মানে বাতিল করে দেওয়া হয়েছে আপাতত, আবার পরবর্তীতে সুযোগ দিবে। হ্যাঁ, কেন দিছে এটার কোনো আসলে একটা প্লেয়ারকে নিল, একটা ম্যাচও টেস্টেড, মানে অ্যাটলিস্ট এক্সপেরিমেন্ট যেহেতু করতেছেন আপনারা নামাইতেন, তারপর দেখা যেত লিটন তো টানা ফ্লপ। হ্যাঁ, লিটন টানা ফ্লপ, সেখানে রিপ্লেস করে দেখা যেত যে সে বেটার কিছু দিতে পারতেছে কিনা। পরবর্তী 2 ম্যাচের জন্য আবার নেওয়া হয়েছে টিমে, এটা কিভাবে সম্ভব আর কি প্রশ্ন থাকে অনেক। নাই, বিকল্প নাই, অপশন নাই, কারণ এটাই তো বলে আমাদের নির্বাচকটা বরাবর এটাই বলে আসতেছে যে আমাদের অপশন নাই। যাই হোক, সব থেকে বড় এফেক্টিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত একজন ক্যাপ্টেন, তার পারফরমেন্স ক্যাপ্টেন সুলভ হচ্ছে না। এখন ওয়ার্ল্ড কাপে কি সেই ফর্মটাই ধরে রাখবে? এইটা ভাই আমি নিজেও একটু তারা মানে বিষয়টা এরকম যে আমরা ওয়ার্ল্ড কাপে সব দল যায় চ্যাম্পিয়ন হইতে, আমরা যাই অংশগ্রহণ করতে। এইটা অবশ্যই ওইরকমই হয়ে গেছে কিছুটা, যে আমাদের টিমের প্লেয়াররা
প্রত্যেকটা প্লেয়ারই বলবো যে তাদের আসলে শুধুমাত্র সাকিব আল হাসানের কথা ভিন্ন। সাকিব আল হাসান আসলে অন্য টাইপের, অন্য লেভেল, নট অনলি সাকিব, মাশরাফি, সাকিব এরা আসলে টিম, এরা এদের লেভেলটাই অন্যরকম। মাহমুদুল্লাহ বলি যাই, লেভেলটা অন্যরকম, এরা টিমের জন্য অন্যরকম ইফোর্ট। বাট প্রেজেন্ট রাইট নাও টিমের প্লেয়ারদের মধ্যে এরকম হয়ে গেছে সিচুয়েশন, আরে দলে তো আমার বিকল্প নাই ভাই, আমি আছি, আর আমার কেউ সরাইতে পারবে না, জানি না আমাকে সরাইতে পারবে না। আমি এক ম্যাচ, এই যে যেমন বলতেছে যে যে একটা ম্যাচ ভালো খেললেই কনফিডেন্ট বিল্ড আপ হবে, আরে বাবা একটা ম্যাচ ভালো খেললে কনফিডেন্ট বিল্ড আপ হবে না, একটা ম্যাচ ভালো খেললে সে দলে জায়গা পাকা পড়তে হবে আগামী 10 ম্যাচের জন্য। এইটাই ভাই যে 10 ম্যাচের জন্য এক ম্যাচ ভালো খেললে সে আগামী 10 ম্যাচ সে ফিক্স। অবশ্য এইটা হচ্ছে আপনি ইন্ডিয়ার দেখেন ভাইয়া, ওদের এত পরিমাণ ভালো খেলোয়াড় যে প্লেয়ার, হ্যাঁ, যে ঋতুরাজ গায়কোয়াড়, আমরা যাকে নিয়ে মাঝে আমাদের অফিসেই গুঞ্জন চলতেছিল যে ঋতুরাজ গায়কোয়াড়ের মতো একটা প্লেয়ার যে বিরাট কোহলির আগে আগের ম্যাচেও অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিল, সে কিন্তু ভাই দলে জায়গা করে নিতে পারেনি। তুমি ওইটা বলতেছো যে ওই যে উইকেট কিপার, হ্যাঁ উইকেট কিপার, একটা উইকেট কিপারের জন্য তাদের 5-6 প্লেয়ার কন্টেস্টেড এবং প্রত্যেকেই ফর্মে, প্রত্যেকেই ভালো খেলতেছে, যে কাউকে তুমি বাদ দিতে পারতেছো না। সিচুয়েশন এরকম ছিল। যাই হোক, আমরা যখন আইপিএল এর মধ্যে চলে আসছি, আইপিএল এর বিষয়টা হইতেছে যে তালহা, কোন 4টা দল তোমার কাছে মনে হয় যে এবার আইপিএল এ, যেহেতু আর ম্যাচ সম্ভবত 4টা করে বাকি আছে, খালি 2টা দলের মনে 5টা ম্যাচ আছে, 2টা দলে, সো কোন 4টা দল তোমার কাছে মনে হচ্ছে এবার আইপিএল এ লাস্ট? আচ্ছা আমার কাছে এইখানে যদি আমি রাখি, সবার আগে এখন সবাই আমরা জানি কলকাতা নাইট রাইডার্স এখন টপে আছে, তাদের আর মাত্র একটা ম্যাচ জেতা লাগে যেহেতু। তো আমার কাছে মনে হয় কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, যারাও খুবই ভালো খেলছে সিজনের শুরু থেকেই, আর সানরাইজ হায়দ্রাবাদের তো বলে দেওয়া লাগবে না ভাইয়া, তারা যে দাপুটে খেলাটা করতেছে, তারা এটা পুরো অভাবনীয়। এইবার অনেক দিনের আক্ষেপ ছিল এটা সানরাইজ হায়দ্রাবাদের, সেটা পেট কামিন্সের নেতৃত্বে এইবার পূরণ হচ্ছে। আচ্ছা, আর একটা দল ভাইয়া, এই দলটা নিয়ে আমি নিজেও ভাইয়া কনফিউজ, যে এখানে দিল্লি ক্যাপিটালস আছে, তারপরে প্রত্যেকটা দল কিন্তু ট্রাই করতেছে। তো আমি এখানে দিল্লি ক্যাপিটালসকে আমি আগাই রাখবো বলতেছি এখন পর্যন্ত, কিন্তু এই জায়গায় যে কোনো দলের এখনো সক্ষমতা আছে জায়গাটা ব্যাক করার। আচ্ছা, তার মানে তোমার 4টা দল হইতেছে যে 3টা দল তুমি কনফার্ম বলতেছো, কলকাতা নাইট রাইডার্স, হ্যাঁ, রাজস্থান রয়্যালস আর সানরাইজ হায়দ্রাবাদ, আর 3 নাম্বার তোমার 4 নাম্বার দল নিয়ে তুমি কনফিউজ, তুমি শিওরিটি দিতে পারছো না। ওই জায়গাটায় আমি তোমার সাথে দ্বিমত পোষণ করতেছি। আমি ফিক্সড মানে কনফার্ম 4টা দলের মধ্যে 1 নাম্বার আমি চেন্নাইকেই রাখবো, যে চেন্নাই 4টার মধ্যে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, বরাবরই থেকে আসছে চেন্নাই। এখন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে কোনো টুর্নামেন্টে মনে হয় না আউট অফ দ্য 4 ছিল। কিন্তু এইখানে ভাইয়া চেন্নাইয়ের আমি রাখলাম না কেন চেন্নাইকে, চেন্নাই কিন্তু দিল্লির সমান পয়েন্ট নিয়ে টিকে আছে, কিন্তু আমি রাখিনি কেন, তাদের কিন্তু 5 রান আউট অফ দ্য বক্স, মানে 5 রানও চলে গেছে ভাই। আচ্ছা, এইটা আসলে তাদের বোলিং লাইন আপ কিন্তু কিছুটা হইলেও ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তারপরও চেন্নাই তো চেন্নাই, সেটা চেন্নাই আমি ধোনির অনেক বড় একটা ফ্যান, নট অনলি ধোনি, চেন্নাই টিমের মধ্যে একটা আলাদা রকম প্যাশন আছে তাদের। আমি চেন্নাইকে রাখবো 4টা দলের মধ্যে একটা, যে টপ 4 এ থাকবে। কলকাতা নাইট রাইডার্স, তারপর তোমার রাজস্থান রয়্যালস, কয়টা হলো? 3টা হয়েছে। আর 4 নম্বরে তুমি সানরাইজ হায়দ্রাবাদ রাখছো, কারণ অলরেডি তারা টপ 4 এ ঢুকেই গেছে। হ্যাঁ, সো থাকতেছে। এখন 4 নাম্বার পজিশনে তুমি যেটা বললা যে চেন্নাইয়ের সাথে যে যুদ্ধ যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের হবে। ঠিক আছে, এটাই 3টা দলের মধ্যে, এই 3টা দলে ওখানে একটা ফাইট হইতে পারে। আর ওই আরসিবি আউট অফ দ্য বক্স, হ্যাঁ ওইটা সুপার জায়ান্ট আউট অফ দ্য বক্স, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই না। সূর্য যখন উদয় হয়েছে তখন তাদের গর্জন আসছে, এখন এটা হলো ব্যাপার। সো দেখা যাক আপনাদের মনে হয় কোন 4টা দল এবার টপ 4 এ থাকবে আইপিএল এ, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা দেখি আপনাদের সাথে আমাদের মিলে কিনা। ঠিক আছে, যে আমরা যে 4টা বলছি আপনাদের সেই 4টার সাথে ম্যাচ করে কিনা। আমরা অবশ্যই পয়েন্টের বর্তমান সিচুয়েশন নিয়ে সেই জন্যই বলছি, কারণ আমরা সব ম্যাচ দেখতে পারি নাই, যেগুলো দেখছি সেগুলোর উপর বেস করে বলছি। এখন নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশে তো একটা ওয়ার্ল্ড কাপ হইতেছে, দেখানো নাকি? জি ভাইয়া, ওমেন্স ওয়ার্ল্ড কাপ। এইটা হচ্ছে বাংলাদেশ অনেকদিন পরে আর কি হোস্টিং করতেছে। এটা খুব ম্যাচগুলো হচ্ছে সিলেটের ঢাকাতে। ওকে, সিলেটের মানুষের জন্য উৎসবের একটা জায়গা চলে আসছে। ঢাকা থেকে আমাদেরও কিন্তু একটা উৎসব হবে, হ্যাঁ ছোটখাটো উৎসব আমাদের ঢাকাতেও হবে, আমরা মনে করি সেটা ভালোভাবেই হোক। হ্যাঁ, আর বাংলাদেশ টিমও ভালো খেলুক। এই উইকেই তো হচ্ছে প্রধানমন্ত্রী করছে ইন্ডিয়া টিম আর বাংলাদেশ টিমের ক্যাপ্টেন দুইজনকে নিয়ে, জ্যোতি আর হারমানপ্রীতকে নিয়ে হচ্ছে ট্রফি উন্মোচন করছে। এই গ্রুপগুলা কোন গ্রুপে কে আছে, আর উদ্বোধনী ম্যাচ তো বাংলাদেশের,
3 তারিখে অক্টোবরের না খেলা শুরু নাকি বিশ্বকাপ, যেহেতু বিশ্বকাপের তো একটা গ্রুপ হয়েছে অলরেডি, বাংলাদেশ গ্রুপ বিতে পড়ছে তুমি জানো। আর এক গ্রুপে হচ্ছে শক্তিশালী দলগুলো, তো বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশের সবগুলো ম্যাচ কিন্তু ঢাকায় মিরপুরে। সো এটা একটা পজিটিভ ব্যাপার, অনেক বেশি পজিটিভ, জার্নি করা লাগবে না, কিছু করা লাগবে না, নিজের জায়গা থেকে বড় ম্যাচগুলো খেলতে পারতে। আমার নিজের ধান খেতে তো আমি বৃক্ষরোপণ করতে পারবো না। গ্রুপে এতে যদি আমরা যাই, গ্রুপে এতে শক্তিশালী দলগুলো পড়ে গেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। মানে সব ফাটাফাটি দল এক জায়গায়। আর সব পোড়া দলগুলা সাউথ আফ্রিকা, স্কটল্যান্ড, বাংলাদেশ আর একটা টিম কারা। আচ্ছা, নিউজিল্যান্ড হচ্ছে গ্রুপ এতে। আমরা এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড গ্রুপ এতে, গ্রুপ বিতে হচ্ছে ইংল্যান্ড। এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মেয়েরা যদি একটু ভালো পারফর্ম করে তাহলে হবে ভাইয়া, মানে যেহেতু আগে, তবে ওয়েস্ট ইন্ডিজের ওমেন্স টিম যথেষ্ট, এমনকি আগের বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকার টিমটা কিন্তু আপনার ভালো ছিল, ফাইনাল রানার্স আপ ছিল, তারা অস্ট্রেলিয়া কাপ নিলেও তারা কিন্তু খুবই ভালো একটা বিট দিচ্ছে। কোন ধরনের ফ্যাসিলিটিস তো নেওয়ার চেষ্টা করবে এই বাংলাদেশ টিম, এটা তো অবশ্যই ভাই। আমি যেটা বলি, দেখা যাক কি হয়। আমরা আমাদের প্রেডিকশন হচ্ছে বাংলাদেশ এবার ভালো করবে, আমরা আশা করি। আর আপনাদেরও প্রেডিকশন জানান বাংলাদেশ ওমেন্স টিম কি করতে পারে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা এখনো শুরু হইতে বহুত দেরি। তারপর আপনারা আপনাদের প্রেডিকশন দিতে পারেন, প্রস্তুতি চলতেছে সেটারও। আর আমাদের শো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন, ফিডব্যাক দিবেন। এবং বাংলাদেশের নেক্সট 2টা টি-20 ম্যাচ জিম্বাবুয়ের সাথে, তারপর আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। স্পোর্টস 24/7 এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।